আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো ৫,০০০ টাকা ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিবি। জানাবো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আশার গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে, তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়, আরও এগিয়ে নিতে চায়। এবারে জানাবো বাড়াবাড়ি করলে বিদায় করে দেব, এমপি রমেশকে কাউন্সিলরের হুমকি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বিদায় করে দেবার হুমকি দিয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারে থাকছে, বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্প বৈদেশিক ঋণ অনুমোদন হয়েছে সেগুলো বাস্তবায়নের বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রতি ৩ মাস পর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে একটি প্রতিবেদন দিতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার হামাসের অভিযানে ১২ ইসরায়েলি সেনা খতম। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী যোদ্ধা গোষ্ঠী হামাস, আর এতেই ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন টিভি চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফখরুল। প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই সরকার পুরোপুরিভাবে নতজানু সরকারে পরিণত হয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়াই করছে, অনেকেই প্রাণ দিয়েছেন। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আজও নির্যাতন নিপীড়ন চলছে, নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। পরাজয়ের ভয়ে, নিশ্চিহ্ন হওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। আন্দোলন থেকে কোনো শক্তি রুখতে পারবে না উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, আমাদের কোনো বিকল্প নেই, সবাইকে দলমত নির্বিশেষে এক হতে হবে, গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে জয়যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, সরকারের একমাত্র কাজ হচ্ছে নিজেদের বৃত্ত তৈরি করা এবং অন্য দেশের স্বার্থ রক্ষা করা। তাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে, অন্য কেউ এসে দাবি আদায় করে দেবে না। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজ বাংলাদেশ চরম বিপর্যয়ে নেমে এসেছে। আন্তর্জাতিক ফারাক্কা দিবসের প্রয়োজনীয়তা অপরিসীম। ফারাক্কার সমস্যার কারণে উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের নামে এবার 420 হয়ে গেছে, সরকার বেশি দিন টিকতে পারবে না, সরকার নড়বড়ে অবস্থায়, রিজার্ভ নেই, দেশ বিক্রি হওয়ার অবস্থায় চলে গেছে। আমাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আবেগ দিয়ে নয়, কর্মসূচি দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে রাজপথে এক করতে হবে। পাচারের টাকা ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেওয়ার পরামর্শ সিপিবির। আসন্ন বাজেটে খাদ্য, কাঁচ, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ সুনিশ্চিত করার পরামর্শ দিয়ে বিশিষ্টজনরা বলেছেন, একই সাথে ওই বরাদ্দের টাকা যাতে সংশ্লিষ্টদের জন্য দুর্নীতি, দলবাজি বা স্বজনপ্রীতি ছাড়াই খরচ হয় সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পাচারের টাকা ফেরত আনতে বাজেটে প্রথম পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, শীর্ষ খেলাপিদের নাম প্রকাশ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। বুধবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আয়োজিত বাজেট গণমানুষের ভাবনার শীর্ষক আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিশিষ্ট অর্থনীতিবিদরা অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন। পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বাজেটের আগে সরকার ব্যবসায়ী, শিল্পপতি, বড়লোকদের সঙ্গে বসে আলোচনা করে, যারা এদেশে টাকা পাচার করেছে, ব্যাংকের টাকা নিয়ে শোধ না করে তাদের সাথে আলাপ করে, অথচ দেশের অর্থনীতির চাকা যারা সচল রেখেছে সেই শ্রমজীবী মানুষের সাথে সংলাপ করে না। অধ্যাপক এস এম আকাশ বলেন, বাজেট যেহেতু সরকারের সামষ্টিক আয় ব্যয়ের হিসাব,
সেজন্য বাজেটে অর্থনৈতিক বাস্তবতা, সরকারের শ্রেণীগত পক্ষপাতিত্ব, উন্নয়ন দর্শনের গতিমুখের একটি প্রতিফলন অনিবার্যভাবে প্রতিফলিত হয়। তিনি বলেন, এবারের বাজেটে দুটি সংকট প্রধান: বাংলাদেশের ন্যায্য মূল্যের বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে উঁচু এবং ডলারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সমস্যা। তিনি বলেন, বর্তমানে খেলাপি ঋণ এবং টাকা পাচারকারীরা ক্ষমতার কাঠামোয় যেরকম শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছেন, তাতে তাদের ট্যাক্সের আওতায় না আনা গেলে সরকারি বাজেটের আয় দিয়ে ব্যয় সংকুলন করা যাবে না, বিদেশি মুদ্রার রিজার্ভও পুনরুদ্ধার করা সম্ভব হবে না। বিএনপির আশার গুড়ে বালি দিয়ে বার্তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আশার গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে। তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়, আরও এগিয়ে নিতে চায়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা মোহাম্মদ আকরাম কা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন 1981 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ মুফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক জয় বাংলা। ডক্টর হাসান মাহমুদ বলেন, আজকে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিএনপি নেতারা কোনো কিছুই দেখতে পায় না। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিলেন কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিলেন দেখা সাক্ষাৎ করবার জন্য, কিন্তু তাদের আশার গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়, সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। আমরাও সম্পর্ককে এগিয়ে নিতে চাই, এজন্য বিএনপি নেতাদের মাথা খারাপ, এখন তারা নানা ধরনের কথা বলছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। আগে দেখতাম দু একজন নেতা খেই হারায়, গয়েশের বাবু খেই হারায়, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী, এখন দেখি সিনিয়র নেতারাও আবোল তাবোল বলে খেই হারিয়ে ফেলেছে। আসলে কেউ যখন আশার আলো দেখে না, তখন তারা খেই হারিয়ে ফেলে। তো বিএনপির অবস্থা সেটি হচ্ছে, বিএনপির জন্য আকাশটা ছোট হয়ে আসছে। মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে আমি অনুরোধ জানাবো, আপনারা যে বিদেশি ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি, এবং আপনারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ অনুসরণ করছেন, তাতে করে বিএনপির জন্য আকাশটা ছোট হয়ে আসছে। তাহলে একসময় বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। আমরা চাই না বিএনপি আরও দুর্বল হোক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই বিএনপি আরও শক্তিশালী হোক, শক্তিশালী বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। কারণ গণতন্ত্র সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। তারা সেই দায়িত্ব পালন করুক, আমরা সেটিই চাই। বাড়াবাড়ি করলে বিদায় করে দেব, এমপি রমেশকে কাউন্সিলরের হুমকি। বেশি বাড়াবাড়ি করবে না, ঠাকুরগাঁয়ে আপনার ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে টিটু দত্ত ঠাকুরগাঁয়ে নিয়ে এসেছেন। আমরা বিদায় করে দেব। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বিদায় করে দেওয়ার হুমকি দিয়েছেন ঠাকুরগাঁও পৌরসভা প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটুর পক্ষে এক প্রচারণী সভা হয়। সভায় বক্তব্য দেওয়ার সময় কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী এমপি রমেশ চন্দ্র সেনকে এ হুমকি দেন। তার দেওয়া 14 সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযোগের বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মনের ক্ষোভ থেকেই আমি কথা বলেছি। তিনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন তা মোটেও কাম্য নয়। আমরা সবাই একই দলের, তিনি আমাদের অভিভাবক, তিনি কেন পক্ষ নিয়ে কাজ করবেন? এ ব্যাপারে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমরা সবাই একই দলের প্রার্থী। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয়, কেউ যাতে নির্বাচনী সভাগুলোতে ভয় প্রদর্শন করতে না পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। আর যারা এ ধরনের হুমকি ধুমকি দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হামাসের অভিযানে 12 ইসরায়েলি সেনা নিহত। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী যোদ্ধা হামাস গোষ্ঠী। এতে 12 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড। বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা ইয়াসিন 105 নামের একটি শেল দিয়ে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। এতে 2 ইসরায়েলি সেনা নিহত এবং পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি ফোর্সকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস। সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। জাবালিয়া ইসরায়েল বিমান হামলা চালানোর পর বুধবার এই অভিযান চালায় হামাস যোদ্ধারা। এ সময় ইসরায়েল মারাকাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেপটিক ট্যাঙ্ক ধ্বংস করে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে 12 ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। গত 7.5 মাসে গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় প্রাণ গেছে 35,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন 79,000-এরও বেশি। আর নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।